সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসের তৃতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ইরতাজউদ্দিনের সময় কাটছে না। তিনি বারান্দায় চলে এলেন। ছোট বারান্দা, দুটা বেতের চেয়ার পাশাপাশি সাজানো। বারান্দা থেকে রাস্তার খানিকটা দেখা যায়। তিনি চেয়ারে বসলেন। বারান্দায় কিছু হাওয়া আছে। বসার চেয়ারটাও আরামদায়ক। বসে থাকতে ভালো লাগছে। ঘুম ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়াটা ঠিক হবে না। শাহেদ এত দেরি করছে কেন? রাত বেশি হয়ে গেলে আসমানিকে সঙ্গে নিয়ে ফেরা ঠিক হবে না। ইরতাজউদ্দিন ঝিমুতে লাগলেন। ঘুমটা কাটানো দরকার। রুনি এসে দেখবে তার বড় চাচা বারান্দায় চেয়ারে বসে হাঁ করে ঘুমাচ্ছে। বিকট শব্দে তার নাক ডাকছে। এই দৃশ্য তার ভালো লাগবে না। সে সারা জীবন মনে রাখবে। বড় চাচার কথা মনে হলেই এই দৃশ্য তার চোখে ভেসে উঠবে। একটা কোনো জিনিস শিশু অবস্থায় মাথায় ঢুকে গেলে আর বের হয় না। ইরতাজউদ্দিন ঘুম তাড়াবার প্রাণপণ চেষ্টা করছেন। তিনি তার বিয়ের দিনের কথা মনে করলেন। ঘুম তাড়াবার এটা হলো অব্যর্থ ওষুধ, কোরামিন ইনজেকশন। বিয়ের স্মৃতি একবার মনে হলে কোথায় চলে যাবে ঘুম? তিনি কল্পনায় দেখতে পাচ্ছেন বরযাত্রী নিয়ে উপস্থিত হয়েছেন বড়লেখা গ্রামে। সুন্দর করে সাজানো বিয়ে বাড়ি। কলাগাছ দিয়ে একটা গেট করা হয়েছে। গেটে লেখা স্বাগতম। বানানটা ভুল, আকার বাদ পড়েছে। কিন্তু বিয়ে বাড়ি কেমন যেন ঝিম ধরে আছে। কন্যাপক্ষ কারোর মুখে কোনো কথা নেই। চারদিকে ফিসফাস, কানাকানি। কিছুক্ষণের মধ্যে জানা গেল কন্যার কলেরা হয়েছিল। সকাল থেকে ভেদ বমি হয়ে আসরের নামাজের ওয়াক্তে মারা গেছে। তারপর শোনা গেল এখনো মারা যায়নি, বেঁচে আছে। চিকিৎসার জন্যে তাকে সদরে নেওয়া হয়েছে। তবে বাঁচার আশা ক্ষীণ। আসল খবর জানা গেল অনেক পরে। মেয়ের কলেরা হয়নি, তাকে সদরেও নেওয়া হয়নি। সে পালিয়ে গেছে। তার এক দূরসম্পর্কের খালাতো ভাইয়ের সঙ্গে শেষ রাতের ট্রেনে কোথায় যেন চলে গেছে। ইরতাজউদ্দিন আর বিয়ে করেননি। তাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে রাজি করানোর তেমন চেষ্টাও কেউ করেনি। তার মুরব্বি কেউ ছিল না। ভোর রাতে যে মেয়েটি পালিয়ে গিয়েছিল তাকে ইরতাজউদ্দিন মাঝে মাঝে স্বপ্নে দেখেন। স্বপ্নে সে তার স্ত্রীর মতোই আচরণ করে। স্বপ্ন দেখার পর ইরতাজউদ্দিন লজ্জা পান। স্বপ্ন ভেঙে যাবার পরেও লজ্জা পান। স্বপ্ন ভেঙে যাবার পর তিনি আল্লাহ পাকের কাছে করুণ গলায় বলেন, হে পারওয়ারদিগার, তুমি আমাকে নিয়ে কেন এই খেলা খেলছো? আমি তো খুবই নাদান বান্দা। আমি যখন মেয়েটিকে পুরোপুরি ভুলে যাই তখন স্বপ্নে আবার তাকে তুমি আমার কাছে কেন নিয়ে আসো? এই ধরনের হৃদয়হীন খেলা শুধু শিশুরাই খেলে। তুমি কি শিশু? ইরতাজউদ্দিন বেতের চেয়ারে কাত হয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তিনি স্বপ্নে মেয়েটিকে দেখলেন। এইবার মেয়েটির কোলে 4-5 বছরের একটি শিশু। শিশুটি দেখতে রুনির মতো, তবে খুবই রোগা, মনে হয় অসুস্থ। মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল, তুমি এখনো ঘুমাচ্ছ? বাইরে কি অবস্থা তুমি জানো না? বাড়ি ঘর সব জ্বালিয়ে দিচ্ছে। মিলিটারিরা সমানে গুলি করছে। নাও, ওকে কোলে নাও, চলো পালাই। ইরতাজউদ্দিন সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন তিনি স্বপ্ন দেখছেন। ঘুম ভাঙলেই এই দৃশ্য মিলিয়ে যাবে। তিনি চেষ্টা করলেন জেগে উঠতে। চেষ্টা তেমন জোরালো না, কারণ স্বপ্নটা দেখতে তার ভালো লাগছে। মেয়েটার নাম আসমা বেগম। ভীত মুখ দেখে মজা লাগছে, কারণ তিনি জানেন যা ঘটছে স্বপ্নে ঘটছে, ভয় পাবার কিছু নেই। হে কি, তুমি এখনো বসে আছো? মেয়েটাকে কোলে নাও, তার জ্বর। ইরতাজউদ্দিন লজ্জিত গলায় বললেন, মেয়েটার নাম কি? আসমা অত্যন্ত বিরক্ত হলো। এ ভয়ঙ্কর সময় তুমি তামাশা করছো? নিজের মেয়ের নাম তুমি জানো না? এই বলেই সে চুপ করে মেয়েটাকে ইরতাজউদ্দিনের কোলে ফেলে দিল।
তখন বাইরে হইচই প্রবল হলো। লোকজন আগুন আগুন করছে, চারদিকে ছোটাছুটি। মেশিন গানের একটানা গুলির শব্দ শোনা যাচ্ছে। ইরতাজউদ্দিন মেয়েটাকে কোলে নিয়ে ছুটে রাস্তায় নেমে এলেন। রাস্তায় শত শত মানুষ, সবাই একসঙ্গে দৌড়াচ্ছে। আসমা শক্ত করে ইরতাজউদ্দিনের বাঁ হাত ধরে আছে। একজন রূপবতী তরুণী তার হাত ধরে দৌড়াচ্ছে। এটা একটা লজ্জাজনক দৃশ্য, অত্যন্ত দৃষ্টিকটু এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। তবে একটা সুবিধা হয়েছে, কেউ তাদের দিকে ফিরে তাকাচ্ছে না। রোজ হাসরের মতো অবস্থা। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সবাই ইয়া নাফসি করছে। মহাবিপদের আশঙ্কায় সবাই ভীত। বিপদের উপর বিপদ। লোকজন যেদিকে যাচ্ছে ঠিক সেই দিক থেকে আরেক দল মানুষ দৌড়াতে দৌড়াতে আসছে। তারা জয় বাংলা বলে চিৎকার করছে। তাদের চিৎকারে ইরতাজউদ্দিনের ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে দেখলেন সত্যি সত্যি বিশাল মিছিল বের হয়েছে। রাস্তায় শত শত মানুষ, তাদের হাতে লাঠি, সোটা, বর্ষা। তারা আকাশ ফাটিয়ে চিৎকার করছে, জয় বাংলা, জয় বাংলা। মিছিলের সঙ্গে একটা ঠেলাগাড়িও যাচ্ছে। ঠেলাগাড়ির মাঝখানে একজন পা ছড়িয়ে বসে আছে, তার হাতে একটা তলোয়ার। ইরতাজউদ্দিন মিছিলের দিকে তাকিয়ে আছেন, তার ভুরু কুঁচকে আছে। জয় বাংলা বাক্যটা তার ভালো লাগছে না। জয় বাংলা এসেছে জয় হিন্দ থেকে, এটা ঠিক না। তাছাড়া লাঠি, সোটা, বল্লম দিয়ে কিছু হয় না। 100 বছর আগেও বাঁশের কেল্লা দিয়ে তিতুমির কিছু করতে পারেনি। শুধুই পরিশ্রম। এটা একটা আফসোস যে বাঙালি জাতি কাজে পরিশ্রম করতে পারে না, অকাজে পারে। শাহেদ রাত 12টার দিকে শুকনো মুখে ফিরল। সঙ্গে কেউ নেই, সে একা ফিরেছে। ইরতাজউদ্দিন বললেন, কিরে এত দেরি? শাহেদ মাটির দিকে তাকিয়ে নিচু গলায় বলল, ওদের পেলাম না ভাইজান। পেলি না মানে কি? আমার শাশুড়ির এক দূরসম্পর্কের বোন থাকে ভূতের গলিতে। ওরা দল বেঁধে ওই বাড়িতে গিয়েছে। এতক্ষণ অপেক্ষা করলাম, যদি ফেরেনি। মনে হয় থেকে যাবে। মাঝে মাঝে ওরা সেখানে থেকে যায়। ওই মহিলা রুনিকে খুব আদর করেন। ওদের কোনো বাচ্চা কাচ্চা নেই তো, রুনিকে নিজের মেয়ের মতো দেখেন। বলতে গেলে উনি জোর করে রেখে দিয়েছেন। ইরতাজউদ্দিনের মন আবারও খারাপ হলো। শাহেদ মিথ্যা কথা বলছে, হড়বড় করে মিথ্যা বলছে। বউ আসতে রাজি হয়নি এটা বললেই হয়, বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলার দরকার কি? মিথ্যা এমন জিনিস যে কয়েকবার বললেই অভ্যাস হয়ে যায়, তখন কারণ ছাড়াই মিথ্যা বলতে ইচ্ছা করে। ভাইজান, আপনি কি শুয়ে পড়বেন? রাত অনেক হয়েছে, শুয়ে পড়াই ভালো। বিছানা করে দেই? দে। খালি পেটে ঘুমোবেন? ক্ষুধা হয়নি? ক্ষুধা হয়েছে। তারপরেও ইরতাজউদ্দিন বললেন, না। মিথ্যা বলা হলো। তিনি যদি বলতেন ক্ষুধা হয়েছে, তাহলে ভাত রাঁধার ব্যাপার চলে আসবে। শাহেদ বিব্রত হবে। সে তার বড় ভাইকে ভাত রাঁধতে দেবে না, নিজেই রাঁধতে গিয়ে ছেঁড়া বেড়া করবে। এর চেয়ে মিথ্যা বলাই ভালো, উপকারী মিথ্যা। তারপরেও মিথ্যা মিথ্যাই। অপকারী মিথ্যা যেমন দূষণীয়, উপকারী মিথ্যাও তেমনি দূষণীয়। ইরতাজউদ্দিন ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, তোকে ক্ষুধা হয়নি বলেছিলাম, এটা ঠিক না। মিথ্যাচার করেছি। ক্ষুধা হয়েছে, তবে কিছু খাবো না, শুয়ে পড়ব। বিছানা করে দে, মশারি খাটাবি না। মশারি না খাটালে ঘুমোতে পারবেন না, খুব মশা। থাকুক মশা, মশারির ভেতর আমার ঘুম আসে না, দম বন্ধ লাগে। শাহেদ বসার ঘরে তার ভাইয়ের জন্য বিছানা করল, খুঁজে পেতে একটা হাত পাখাও বের করল। ইরতাজউদ্দিন শোবার সময় অবধারিতভাবে সিলিং ফ্যান বন্ধ করে দেবেন, কারণ ফ্যানের বাতাসেও তিনি ঘুমোতে পারেন না। ফ্যানের বাতাসে নাকি তার শরীর চিড়বিড় করে। মশা আসলেই বেশি, চারদিকে পিনপিন করছে। বাতি নেভালে কি অবস্থা হবে কে জানে।
হয়তো এই গরমেও চাদর মুড়ি দিয়ে শুতে হবে। ইরতাজউদ্দিন যেসব কারণে ঢাকা আসতে চান না তার একটি মশা। তিনি ছোট ভাইকে বললেন, তুই শুধু শুধু জেগে আছিস কেন, শুয়ে পড়। শাহেদের কিছুক্ষণ গল্প করার ইচ্ছা করছে। 1:30-2টার আগে সে কখনো ঘুমায় না। এখন বাজছে মাত্র 12:30। তাছাড়া শ্বশুরবাড়িতে গিয়ে তার মেজাজ খারাপ হয়েছে। তার বড় ভাই এসেছেন, এটা জানার পরেও আসমানি তার সঙ্গে আসবে না, এটা ভাবাই যায় না। শাহেদ খুব করুণ গলায় বলেছে, ভাইজান এসেছে, আসো প্লিজ আসো। তার উত্তরে আসমানি বলেছে, তোমার ভাইজান এসেছে, তুমি তাকে কোলে নিয়ে বসে থাকো, আমি কি জন্যে যাব? আসমানি এ ধরনের কথা বলতে পারে তা শাহেদের কল্পনার মধ্যেও ছিল না। তার খুবই মন খারাপ হয়েছে। ভাইয়ের সঙ্গে গল্প করে সে মন খারাপ ভাবটা কাটাতে চাচ্ছে, কিন্তু ইরতাজউদ্দিনের মনে হয় গল্প করার মতো অবস্থা নেই। শাহেদ বলল, ভাইজান ঢাকায় কোনো কাজে এসেছেন নাকি বেড়াতে এসেছেন? কাজে এসেছি, তোদের দেখতে এসেছি, এটাও তো একটা কাজ, কাজ না? জি কাজ। ভালো আতর কিনব, আতর শেষ হয়ে গেছে। আমি আতর কিনে দেব। তোকে কিনতে হবে না, আতরের ভালো মন্দ তুই কি বুঝিস, আমি কিনব। আর স্কুলের জন্যে একটা পতাকা কিনতে হবে, আগেরটার রং রোদে জ্বলে গেছে। শাহেদ বিস্মিত হয়ে বলল, কি পতাকা কিনবেন? ইরতাজউদ্দিন বিরক্ত গলায় বললেন, জাতীয় পতাকা, এছাড়া আর কি পতাকা আছে? ভাইজান পতাকা কেনাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? দেশ স্বাধীন হয়ে যাবে, নতুন পতাকা আসবে। হুজুগের কথা আমার সাথে বলবি না, দেশ স্বাধীন হয়েই আছে, নতুন করে আবার কি স্বাধীন হবে? শাহেদ নরম গলায় বলল, ভাইজান আপনি পরিস্থিতিটা বুঝতে পারছেন না। ইরতাজউদ্দিন ভাইকে থামিয়ে দিয়ে বললেন, পরিস্থিতি তোরা বুঝতে পারছিস না, জয় বাংলা বলে চেঁচালে দেশ স্বাধীন হয় না। পাকিস্তানি মিলিটারি যখন একটা ধাক্কা দিবে তখন কোথায় যাবে জয় বাংলা? শাহেদ বলল, ভাইজান আমি দু একটা কথা বলি। ইরতাজউদ্দিন বিরক্ত গলায় বললেন, কথা বলার দরকার নেই, যা ঘুমোতে যা, সকালে কথা হবে। সিলিং ফ্যান বন্ধ করে দিয়ে যা। ঢাকায় কতদিন থাকবেন? কাল সকালে চলে যাব ইনশাল্লাহ। কালকের দিনটা থেকে যান। কালকের দিনটা থেকে গেলে কি হবে? শাহেদ জবাব দিতে পারল না। ইরতাজউদ্দিন সাহেব প্রশ্নের উত্তর দেন পাল্টা প্রশ্ন দিয়ে। সেই সব প্রশ্ন আচমকা চলে আসে বলে তার জবাব চট করে দেওয়া যায় না। ইরতাজউদ্দিন হাই তুলতে তুলতে বললেন, থেকে যেতাম, রুনি কত বড় হয়েছে দেখার শখ ছিল, উপায় নেই, স্কুল খোলা, স্কুল কামাই দিয়ে তো আর শখ মেটানো যায় না, আগে স্কুল তারপর অন্য কিছু। মানুষকে কম্পাসের মতো হতে হয় বুঝলি, কম্পাসের কাঁটা যেমন একটা নির্দিষ্ট লক্ষ্যে স্থির হয়ে থাকে, মানুষকেও সেরকম হয়ে থাকতে হয়। মনের কাঁটাটাকে আমি স্কুলের দিকে ঠিক রেখে বাকি কাজকর্মগুলি করি। ইরতাজউদ্দিনের মনে হলো তিনি ক্লাসে বক্তৃতা দিচ্ছেন। এই এক সমস্যা হয়েছে, কথা বলতে গেলেই বক্তৃতার ভঙ্গি চলে আসে। দীর্ঘদিন মাস্টারি করার কুফল, সবাইকে ছাত্র মনে হয়। শাহেদ। জি। ঘরে চিড়ামুড়ি জাতীয় কিছু আছে? এখন কেমন জানি খিদেটা বেশি লাগছে। শাহেদ শুকনো মুখে উঠে গেল, কারণ সে মোটামুটি নিশ্চিত ঘরে কিছু নেই, আর থাকলেও সে খুঁজে পাবে না। চিড়ামুড়ি তো নিশ্চয়ই নেই, চানাচুর থাকতে পারে। সেই চানাচুর রান্নাঘরের অসংখ্য কৌটার কোনটায় আছে কে বলবে? একজন ক্ষুধার্ত মানুষকে ছাতা পরা বাসি চানাচুর দেওয়া যায় না। পিরিচে ঢাকা দেওয়া
আধ গ্লাস দুধ পাওয়া গেল। দুধ থেকে কেমন টকটক গন্ধ পাওয়া যাচ্ছে। নষ্ট হয়ে গেছে কিনা কে বলবে। শাহেদ লজ্জিত ভঙ্গিতে দুধের গ্লাস নিয়ে ভাইয়ের সামনে রাখল। বিব্রত গলায় বলল, আর কিছু পেলাম না ভাইজান। ইরতাজউদ্দিন এক চুমুকে দুধটা খেয়ে ফেললেন। খেতে গিয়ে টের পেলেন দুধটা নষ্ট। না খেলে শাহেদ মনে কষ্ট পাবে বলেই গ্লাসের তলানি পর্যন্ত শেষ করে বললেন, আলহামদুলিল্লাহ। শাহেদ বলল, ভাইজান, দুধটা কি নষ্ট হয়ে গিয়েছিল? না। আবারও একটু মিথ্যা বলতে হলো। শাহেদের মনে কষ্ট দিয়ে লাভ কি? কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়াটা কি ঠিক হলো? না, ঠিক হয়নি। সত্যের জন্য কেউ যদি মনে কষ্ট পায় তাহলে পাক। ইরতাজউদ্দিন বললেন, দুধটা টোকে গেছে, তবে খেতে খারাপ লাগেনি। দুধ খেতে গিয়ে তার একটা মজার স্মৃতি মনে পড়ল। গত বছর জুন মাসে সান্তাহার স্টেশনে তিনি দুধ খাওয়ার একটা দৃশ্য দেখেছিলেন। তিনি যাবেন বগুড়া। ট্রেনের জন্য সান্তাহারে তাকে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। ট্রেন বিকেল 5টায়। স্টেশনের ওয়েটিং রুমের একটি ইজি চেয়ারে তিনি শুয়ে পড়লেন এবং একসময় ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ঘুম ভেঙে দেখেন ওয়েটিং রুম ভর্তি মানুষ, চারদিক গমগম করছে, মনে হচ্ছে বিরাট জলসা। আসরের মধ্যমণি হয়ে যিনি বসে আছেন তাকে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিক চেনা যাচ্ছে না। হৃষ্টপুষ্ট একজন মানুষ, মাথায় গোল টুপি, মুখ ভর্তি সফেদ দাড়ি। তার হাতে কে একজন কানায় কানায় ভর্তি 1 গ্লাস দুধ এনে দিল। বিনীত ভঙ্গিতে বলল, আমার নিজের গায়ের দুধ, হুজুরের জন্য এনেছি। মাওলানা ধরনের মানুষটা দুধের গ্লাস হাতে নিয়ে বললেন, দুধ খেতে ইচ্ছা করতেছে না, তবে দুধ এবং মধু, এই 2 তরল খাদ্যদ্রব্য আমাদের আখেরি নবীর বড়ই পছন্দের পানীয়, কাজেই খাচ্ছি। বলেই তিনি এক চুমুকে গ্লাস শেষ করে বললেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো দুধ, কালো গাইয়ের দুধ। যে লোক দুধ এনেছিল সে বিনয়ে নিচু হয়ে বলল, জি হুজুর। দুধে চুমুক দিয়েই বুঝেছি, কালো গাইয়ের দুধ ছাড়া দুধ এত মিষ্টি হয় না। ইরতাজউদ্দিন তখনই মাওলানা সাহেবকে চিনলেন। ইনি মাওলানা ভাসানী। পত্রিকায় কত ছবি দেখেছেন, এই প্রথম সামনাসামনি দেখা। ইরতাজউদ্দিন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। মাওলানা ভাসানী তার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, ঘুম ভালো হয়েছে? যেন কতদিনের চেনা মানুষ। ইরতাজউদ্দিন বিনয়ের সঙ্গে বললেন, জি, আপনার ঘুমের ব্যাঘাত করেছি, কিছু মনে করবেন না। ইরতাজউদ্দিন আরও লজ্জার মধ্যে পড়ে গেছেন। এরকম একজন বিখ্যাত মানুষের সামনে ইজি চেয়ারে শুয়ে থাকা যায় না। তিনি উঠে দাঁড়ালেন। মাওলানা তখন অন্য প্রসঙ্গে চলে গেছেন। স্যুট পরা রোগা মতো এক ভদ্রলোককে বলছেন, দেশের অবস্থা শুনবা? 5টা গ্রামে ঘুরে একটা 50 টাকার নোট ভাঙাতে পারি নাই। এই হলো দেশের অবস্থা। কিছু একটা করা দরকার, কিছু করো। মাছি আর কত মারবা? অনেক তো মাছি মারলা। মাওলানা ভাসানী ওয়েটিং রুমেই আসরের নামাজ পড়লেন। বিরাট জামাত হলো। ইরতাজউদ্দিন সেই জামাতে সামিল হলেন। জামাতে সামিল হওয়ার জন্য তিনি ট্রেন ফেল করলেন, কারণ মাওলানা দীর্ঘ দোয়া শুরু করলেন। সেই দোয়া 40 মিনিট স্থায়ী হলো। এর মধ্যে ইরতাজউদ্দিন সাহেবের গাড়ি ছেড়ে দিল। একবার ইরতাজউদ্দিন ভাবলেন দোয়া ছেড়ে দৌড়ে গিয়ে গাড়ি ধরে ফেলেন। শেষ পর্যন্ত তিনি তা করলেন না। দোয়ার মাঝখানে উঠে যাওয়া যায় না, সেটা অভদ্রতা হয়। এত বড় একজন মানুষের সঙ্গে তিনি অভদ্রতা করতে পারেন না। ট্রেন ফেল করা এমন কোনো বড় ব্যাপার না, একটা ফেল করলে আরেকটা পাওয়া যাবে, কিন্তু এই ধরনের মানুষের সঙ্গ সবসময় পাওয়া যায় না। নষ্ট দুধ খেতে দিয়ে শাহেদ কেমন মনমরা হয়ে আছে। মাওলানা ভাসানীর গল্পটা বলে তার মনমরা ভাবটা কাটাবেন কিনা ইরতাজউদ্দিন তা ধরতে পারলেন না। শাহেদ বলল, ভাইজান, শুয়ে পড়েন। তিনি শুয়ে পড়লেন। ফ্যানটা বন্ধ করে দে।
ফ্যান থাকুক না ভাইজান, গরম খুব বেশি। ফ্যানের বাতাসে ঘুম হয় না, এটা কতবার বলবো। শাহেদ ফ্যান বন্ধ করে দিল। ইরতাজউদ্দিন সাহেব ক্লান্ত হয়েছিলেন, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। এক ঘুমে রাত পার করে দিলেন। এত তৃপ্তি করে তিনি অনেক দিন ঘুমননি। ঘুম ভেঙে তিনি বিস্ময়ের সঙ্গে দেখলেন তার উপরে মশারি খাটানো আছে এবং ফুল স্পিডে ফ্যান ঘুরছে। তার ঘুমের মধ্যেই শাহিদ এই কাজটি করেছে। এতে তার ঘুমের কোনো অসুবিধা হয়নি, বরং অন্য দিনের চেয়েও অনেক তৃপ্তি করে ঘুমিয়েছেন। মশারি এবং ফ্যান সম্পর্কে তার এতদিনের ধারণায় কিছু ভুল আছে। এই ভুল শোধরাতে হবে। মানুষ মাত্রই ভুল করে, তবে তার সুবিধা হচ্ছে সে ভুল শোধরাবার সুযোগ পায়। শাহেদের অফিস মতিঝিলে। আধুনিক কেতার ছিমছাম অফিস বলতে যা বোঝায়, এই অফিস মোটেই সেরকম না। আওলা ঝাউলা অফিস। অফিসের কর্মচারীদের টেবিল চেয়ারের পাশে গাদা করে রাখা মালামাল, যদিও মালামাল রাখার জন্যে নিচে গোডাউন আছে। কোনো অফিস ঘরেই খাটিয়া থাকার কথা না। এই অফিসে খাটিয়া পাতা আছে, প্রায়ই সেখানে কাউকে না কাউকে গড়াগড়ি করতে দেখা যায়। কেউ কিছু মনে করে না। আশেপাশের 7-8 তলা দালানের মাঝখানে কটকটা হলুদ রঙের, শাহেদের ভাষায় গু কালারের দোতলা দালান। 12 হাত কাঁকুড়ের 15.5 হাত বিচির মতো বিশাল এক সাইনবোর্ড, সেখানে লেখা ইউনাইটেড কমার্শিয়াল। সাইনবোর্ডের কয়েকটা অক্ষর মুছে গেছে, তাতেও কারো কোনো গরজ নেই। 32.5 ভাজা অফিস, ইন্স্যুরেন্স, ইনডেন্টিং, শেয়ার বিজনেস। অফিসের মালিকের নাম মঈন আরাফি, মুর্শিদাবাদ বাড়ি। দেশ বিভাগের সময় 200 রুপেয়া, একটা রূপার হুক্কা এবং একটা দামি শাল নিয়ে চলে এসেছিলেন। শাল বিক্রি করে প্রথমে তিনি ফলের ব্যবসা শুরু করেন। রূপার হুক্কাটা অনেক কষ্টে রক্ষা পায়। সেই হুক্কা তিনি অফিসে ব্যবহার করেন। মঈন আরাফি সাহেবের ধারণা, হুক্কা টানার সময় হুক্কা কথা বলে। কাজকর্ম যখন থাকে না, তখন নাকি হুক্কার কথা শুনতে ভালো লাগে। মঈন আরাফি সাহেব এখন লক্ষপতির উপর যা আছে সেই পতি। ভদ্রলোকের মাথায় যখন যে বিজনেস এসেছে তিনি করেছেন, এবং টাকা এসেছে জলের মতো। ভদ্রলোকের বয়স 60, বেটে গাট্টা গুট্টা চেহারা, টকটকে গৌরবর্ণের মানুষ। মাথায় কোনো চুল নেই, কিন্তু বাদামি রঙের বাহারি গোঁফ আছে। অফিসের কর্মচারীদের সঙ্গে তার ব্যবহার অত্যন্ত অমায়িক। কোনো কর্মচারীকে যখন তার প্রয়োজন হয় তিনি তাকে ডেকে পাঠান না, তিনি নিজে তার কাছে উপস্থিত হন। সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন এবং একটা পর্যায়ে বলেন, বি হ্যাপি ম্যান, বি হ্যাপি। অফিসে তার নাম বি হ্যাপি স্যার। অফিসের সমস্ত কর্মচারী মানুষটিকে সত্যিকার অর্থেই পছন্দ করে। বিবাহবার্ষিকী, ছেলের জন্মদিন, মেয়ের পাঞ্চিনিতে বি হ্যাপি স্যারের দাওয়াত হয়। ভদ্রলোক যান বা না যান, একটা উপহার পাঠান, বেশ দামি উপহার। শাহেদ অফিসের সামনে দাঁড়িয়ে আছে। তার মেজাজ যথেষ্ট পরিমাণ খারাপ। ঘড়িতে 9টা বাজছে, 10টা থেকে অফিস। সে 1 ঘন্টা আগে চলে এসেছে। দেরি করে অফিসে আসার নানান কারণ থাকে। 1 ঘন্টা আগে অফিসে আসার একটাই কারণ, বেকুবি। শাহেদ বেকুব না। আসমানের সঙ্গে রাগ দেখাতে গিয়ে সে কাজটা করেছে। এই রাগটা না দেখালে 1 ঘন্টা আগে অফিসের সামনে এসে সে দাঁড়িয়ে থাকতো না। আসমানি 4 দিন বাবার বাড়িতে পার করে আজ সকালে হাসি মুখে হাতে একটা ছোট্ট টিফিন ক্যারিয়ার ঝুলিয়ে উপস্থিত হয়েছে। শাহেদের সঙ্গে কোনো সমস্যাই হয়নি। এরকম ভঙ্গি করে বলেছে, এই রিক্সা ভাড়াটা দিয়ে এসো তো, আমার কাছে ভাঙতি নেই। নাস্তা করেছ? আমি নাস্তা নিয়ে এসেছি। শাহেদ জবাব না দিয়ে রিক্সা ভাড়া দিতে গেল। একবার ভাবল রিক্সা ভাড়া দিয়েই সে দিলবাগ রেস্টুরেন্টে চলে যাবে। সেখানে পরোটা বুন্দিয়া নাস্তা খেয়ে সোজা অফিস। এতে রাগ দেখানো হবে। কাজটা করতে পারল না, কারণ রুনিকে আদর করা হয়নি। 4 দিন মেয়ের সঙ্গে দেখা হয়নি। তার কাছে মনে হচ্ছে 4 বছর। পত্রিকা দিয়ে গেছে। শাহেদ পত্রিকা হাতে ঘরে ঢুকল। সে ঠিক করেছে আসমানের কোনো প্রশ্নেরই সে জবাব দেবে না, মুখের সামনে পত্রিকা ধরে রাখবে। শাহেদ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল
আসমানি খুবই স্বাভাবিক ভঙ্গিতে ঘর ঠিকঠাক করছে। তার চেয়েও বিস্ময়কর রুনির ব্যবহার। সে কাগজে ছবি আঁকছে, একবারও বাবার দিকে তাকাচ্ছে না, যেন সে বাবাকে চিনতেই পারছে না। আসমানি বলল, এই কদিন কোথায় খেয়েছ? নিজে রান্না করেছ না হোটেলে? শাহেদ গম্ভীর গলায় বলল, হোটেলে। ভাইজান কবে গেছেন? শাহেদের বলতে ইচ্ছা করছে, তা দিয়ে তোমার দরকার কি? মনের ইচ্ছা চেপে রেখে বলল, যেদিন এসেছেন তার পরদিনই চলে গেছেন। আমি ওনাকে লিখেছিলাম আমচুর নিয়ে আসতে, এনেছেন? শাহেদ জবাব দিল না। সে স্পষ্ট বুঝতে পারছে এইসব হচ্ছে আসমানির খাতির জমানো কথা, খেজুরে আলাপ। এই আলাপে যাবার কোনো মানে হয় না। আসমানি বলল, তোমাকে নাস্তা দিয়ে দেই, চালের আটার রুটি আর কবুতরের মাংস। কবুতর খাই না। কবুতর খাও না কেন? কেন খাই না এত ব্যাখ্যা তো দিতে পারবো না। খাই না মানে খাই না। কবুতরের মাংস ছাড়া অন্য কোনো মাংস হলে খাবে? শাহেদ বিরক্ত চোখে তাকালো। আসমানির চোখে মুখে চাপা হাসি। আসমানি বলল, তুমি কবুতরের মাংস খাও না আমি জানি। মা কবুতরের মাংস রান্না করেছিল। আমি ফ্রিজের বাসি গরুর মাংস নিয়ে এসেছি, গরম করে দিচ্ছি, তুমি খাও। শাহেদ কিছু বলল না, গভীর মনোযোগে পত্রিকা পড়তে লাগলো। তার মেজাজ খারাপ হচ্ছে রুনির দিকে। মেয়েটা বাবাকে চিনতে পারছে না। এই ঢং কোত্থেকে শিখেছে? নিশ্চয়ই মার কাছ থেকে। কাগজে কাকের ঠ্যাং বকের ঠ্যাং আঁকাটা কি এখন এতই জরুরি? তার উপর দেখা যাচ্ছে তার বাঁ হাতের একটা আঙুলে ব্যান্ডেজ বাঁধা। কি করে ব্যথা পেয়েছে এটাও সে বলবে না। আসমানি বলল, হ্যালো রাজকুমার, তুমি যদি ভাবো আমি তোমার কাছে সরি বলবো তাহলে ভুল করেছ। তোমার উপর রাগ করে আমি যে 4 দিন মায়ের কাছে ছিলাম আমি ঠিকই করেছি। তবে বড় ভাইজানের সঙ্গে দেখা করতে আসিনি, এটা খুবই বড় একটা ভুল হয়েছে। এই ভুলের জন্যে আমি বড় ভাইজানের কাছে ক্ষমা চাইব। তোমার কাছে কেন ক্ষমা চাইব? শাহেদ বলল, আমি তো তোমাকে ক্ষমা চাইতে বলছি না, কেন এত কথা বলছো? আসমানি বলল, তুমি যদি স্বাভাবিকভাবে আমার সঙ্গে কথা না বলো তাহলে কিন্তু আমি আবার মার কাছে চলে যাব। যেতে চাইলে যাবে। মাংস গরম করে এনেছি, খেতে এসো। আচ্ছা আমি ভুল করেছি, সরি। এখন পায়ে ধরতে পারবো না, রাতে পায়ে ধরবো, সত্যি পায়ে ধরবো। এই কথার পর শাহেদের উচিত ছিল স্বাভাবিকভাবে খেতে বসা। ঝোল ঝোল মাংস, চালের আটার রুটি তার খুবই পছন্দের খাবার। আসমানি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্যেই বোধহয় হঠাৎ শাহেদের রাগ বেড়ে গেল। সে খবরের কাগজ ছুঁড়ে ফেলে গটগট করে বের হয়ে গেল। তার রাগটা কমে গেল রিকশায় উঠার সঙ্গে সঙ্গে। তখন আর ফেরা যায় না। রিকশাওয়ালা রিকশা টানতে শুরু করেছে।